ভূত সংহারক দুর্গাষ্টমী। শহরে দুর্গাপুজো খুব ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছিল। অষ্টমীর রাত হওয়ার দরুন চারিদিক উৎসবে মুখরিত ছিল। সবাই খুব খুশিতে মেতেছিল। অনেক বড় বড় প্যান্ডেল হয়েছিল। সবাই প্যান্ডেলে দাঁড়িয়ে মা দুর্গার আরতি দেখছিল। ত্রিশূলধারী মা দুর্গার আরতি হচ্ছিল। নন্দিতাও খুব খুশিতে ছিল ও খুব সেজেগুজে এসছিল। মনের আনন্দে মায়ের আরতি করছিল। নন্দিতার খুশির আর একটা কারণ ছিল। আরতি শেষ হওয়ার পর ও আর ওর টিম মিলে প্যান্ডেলে মহিষাসুর মর্দিনী নাটক করবে, যার মধ্যে নন্দিতা মা দুর্গা সেজে মহিষাসুরকে বধ করবে। নন্দিতা, তুমি রেডি থেকো, আমরা আধা ঘন্টাতে নাটক শুরু করব। তুমি মা দুর্গার ত্রিশূলটা নিয়ে নাও আর স্টেজে গিয়ে নৃত্য করো। অডিয়েন্সে তুমি আমাদের মহিষাসুরকে দেখতে পারবে। ওর সঙ্গে গিয়ে তুমি যুদ্ধ করবে আর 5 মিনিট পরে ওর বধ করে দেবে। যেমন প্র্যাকটিসে করেছিলে তেমনই করবে, মনে থাকে যেন কারো কোনো ক্ষতি যেন না হয়। অ্যাক্টিং এ তুমি অনেক গভীর অবধি চলে যাও। ইয়েস স্যার, ডোন্ট ওয়ারি। শহর জুড়ে পুজো চলছিল, কিন্তু শহরের বাইরে এক পোড়ো বাড়িতে এক ভয়ানক পিশাচ কালের আরাধনা করছিল। কালিকাল সামনে এসো, কালিকাল সামনে এসো, কালিকাল সামনে এসো। ওর তপস্যায় তুষ্ট হয়ে ভয়ানক কাল প্রকট হয়। বল, কেন মনে করেছিস কালে কালকে? শহরে পুজো হচ্ছে, লোকেদের পুজো পঞ্চমের জন্য আমি নিজের শক্তি হারাচ্ছি। আমি নিজের শক্তি কি করে ফিরে পেতে পারি? এই দুর্গা সব সময় আমাদের পথে এসেছে, কিন্তু এইবারে আমরা ওরই রূপদেরকে মেরে শক্তি অর্জন করব। এইটা কালের আদেশ। পুজোতে যাও আর যেরম হোক করে 9টা বাচ্চা মেয়ের রক্ত পান করো। তারপরে তোমার মধ্যেও দুর্গার মতন শক্তি এসে যাবে। বলো জয় কালে কালে। কালে কালের সব সময় জয় হোক। কালো ছায়া চারিদিকে ছড়িয়ে থাক, লোকেরা সব সময় ভয়তে থাকুক। এই বলে কাল অদৃশ্য হয়ে যায়। ভয়ানক পিশাচ হাসতে হাসতে শহরের দিকে এগিয়ে যায়। এদিকে মায়ের আরতি শেষ হওয়ার পর সবাই প্যান্ডেলে অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই মহিষাসুর মর্দিনী শুরু হবে। নন্দিতা মা দুর্গার মতন সেজে হাতে ত্রিশূল নিয়ে খুব এক্সাইটেড ছিল। বাইরে মেলায় লোকেরা এদিক ওদিক ঘুরছিল, কিছু কেনাকাটিও করছিল। মেলায় একজন বেলুন বিক্রি করছিল, যার কাছে অনেক বড় বড় বিভিন্ন রঙের বেলুন ছিল। দিদি, আমার বেলুন চাই। আমার কাছে তো টাকা নেই। না, আমার চাই, আমার এক্ষুনি চাই। আমার বেলুন চাই। ঠিক আছে, তুই বেলুনওয়ালার কাছে গিয়ে বেলুন কেন, আমি প্যান্ডেলে গিয়ে মাঠ থেকে টাকা নিয়ে আসি। এই বলে দিদি প্যান্ডেলে চলে যায়। ছোট বাচ্চাটা বেলুনওয়ালার কাছে যায়। আঙ্কেল আঙ্কেল, আমায় বেলুন দাও। বেলুনের মতন ফুলকো ফুলকো লুচি বেলুন চাই, দাঁড়াও। বেলুনওয়ালা এদিক ওদিক তাকিয়ে বাচ্চাটার হাতে একটা বেলুন দেয়, কিন্তু যেই বাচ্চাটা হাতে বেলুনটা ধরে বেলুনের মধ্যে বন্দী হয়ে যায়। অমনি বেলুনওয়ালা তাড়াতাড়ি বেলুনটা হাতে নিয়ে এদিক ওদিক দেখে বলতে থাকে, এইটা প্রথম শিকার। কিছুক্ষণ পরে বাচ্চাটার দিদি বেলুনওয়ালার কাছে গিয়ে জানতে চায়, আমার বোন বেলুন নিতে এসেছিল, কোথায় দেখেছেন? নিজের দিদিকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে বাচ্চাটা বেলুনের ভেতর থেকে কাঁদতে শুরু করে। দিদি, এই দিদি, আমি এখানে, বাঁচাও, আমায় বাঁচা না। কিন্তু ওর দিদি না ওকে দেখতে পাচ্ছিল, না ওর আওয়াজ শুনতে পাচ্ছিল। তোমার বোন, বলছি এইটাকে একটু ধরো। বেলুনওয়ালা ওর দিদিকে একটা বেলুন ধরতে দেয়। যেই ও বেলুনটা ধরে, ও বেলুনে বন্দী হয়ে যায়। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, মা, মা বাঁচাও। এইটা দ্বিতীয় শিকার। এইভাবে এক এক করে বেলুনওয়ালা 9টা মেয়েকে বেলুনে বন্দী করে ফেলে। এখন এখান থেকে বের হই আর ভগ্নাশেষে গিয়ে এদের রক্ত পান করি। আরে এ কি, প্যান্ডেলে তো কোনো মেয়ে দুর্গা হয়ে নাচছে। মনে হয় কোনো নাটক চলছে।
কিন্তু দুর্গা, আসল নাটক তো আমি তোর সঙ্গে খেলেছি তোদের বাচ্চাদেরকে নিয়ে। আর তোর এই মূর্খ ভক্ত, তোদের তো আলাদাই নাটক চলছে। একটু আমিও দেখি তো কেমন নাটক করছে এই মেয়েটি। নন্দিতা স্টেজের উপরে মা দুর্গা সেজে নাচ করছিল। সবাই হাত জোর করে দাঁড়িয়েছিল। বেলুনওয়ালা বাইরে দাঁড়িয়ে হাসছিল। বেলুনের ভেতরে বন্দি থাকা মেয়েরা জোরে জোরে কাঁদছিল, কিন্তু ওদের কান্নার আওয়াজ কেউ শুনতে পাচ্ছিল না, কারণ ওরা পিশাচের মায়াজালে বন্দি ছিল। সেই সময় মহিষাসুর সেজে থাকা অভিনেতা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়েছিল। ডিরেক্টর যেই ইশারা করে, দুর্গার সাজে নন্দিতা ত্রিশূল নিয়ে মহিষাসুরের দিকে ছুটতে থাকে। মহিষাসুরও রেডি ছিল, কিন্তু নন্দিতা তার ত্রিশূল নিয়ে সোজা বেলুনওয়ালার কাছে পৌঁছে যায়। আরে নন্দিতা, কি করছো? মহিষাসুর তো তোমার পেছনে আছে। শিট! নন্দিতা তার হাতে ত্রিশূল দিয়ে সমস্ত বেলুনগুলোকে ফাটিয়ে ফেলে। বেলুন ফেটে যেতেই ভেতর থেকে বাচ্চারা বেরিয়ে আসে। বেলুন বিক্রেতা রূপী পিশাচ সেও নিজের রূপ ধারণ করে ফেলে। এই দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। প্যান্ডেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই মেয়ে, আমার মায়াজাল তুই ভেঙে ফেললি, এখন আমি তোকে ছাড়বো না। আমি কোনো সাধারণ মেয়ে নই, আমি মা দুর্গা। মা দুর্গা আমি। যতদিন আমি এখানে থাকবো, আমার ভক্তদের আর এই বাচ্চাদের কোনো ক্ষতি করতে পারবি না তুই। শয়তান, পিশাচ, যতই শক্তিশালী হোস না কেন, সব যুগে, সব সময়ে আমি তোর বিনাশ করব। দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। অনেকক্ষণ এই যুদ্ধ চলতে থাকে। হঠাৎ দুর্গারূপী নন্দিতা একটা লাথি মেরে পিশাচকে নিচে ফেলে দেয়। তারপর একটা পা ওর বুকের উপরে তুলে ত্রিশূলটাকে বুকের উপরে গেঁথে দেয়। ত্রিশূলের আঘাতে পিশাচের মৃত্যু হয়। এই দৃশ্য দেখে প্যান্ডেলে উপস্থিত সকলে অবাক হয়ে যায়। নন্দিতার ডিরেক্টরও আশ্চর্য হয়ে দেখতে থাকে। সেই সময় নন্দিতা সাক্ষাৎ মা দুর্গার রূপ ধারণ করেছিল আর পিশাচকে হত্যা করে জনগণকে উদ্ধার করে। এই সত্যটা সবাই বুঝতে পারে। বলো দুর্গা মায়ের জয়। জনগণ ছুটে আসে নন্দিতাকে প্রণাম করতে। নন্দিতাকে প্রণাম করে তারা নিজেদের ধন্য মনে করে। হ্যালোইন ভূত। হ্যালোইন একটা অদ্ভুত উৎসব। এটা ওয়েস্টার্ন কালচারেই মানানো হয়। লোকেরা বিশ্বাস করে এই রাত্রে জীবন্ত মানুষদের সাথে ভূতেদের অদৃশ্য দেওয়াল শেষ হয়ে যায়। ভূতেরা মানুষদের জগতে প্রবেশ করে, অথবা কোনো মানুষ ভূতেদের জগতে। তারপর সেখান থেকে ফিরে আসা কোনো মতেই সম্ভব না। সেরকমই একটা গল্প স্কটল্যান্ডের, যেখানে একটা লোক নিজে থেকেই ভূতেদের জগতে চলে যায়। জেমস ছুটিতে নিজের গ্রামে আসে। ওর বাবা মা ছিল না, কিন্তু গ্রামে একজন দিদা ছিল, যে ওকে কোলে পিঠে করে মানুষ করেছিল। জেমস খুব শিক্ষিত ছিল, কিন্তু ও খুব বাউন্ডুলে আর উশৃঙ্খল হয়ে গেছিল। জেমস দুপুরবেলা যখন ড্রয়িং রুমে আসে, দেখে ওর দিদা একটা বড় কুমড়োকে কেটে ভয়ঙ্কর একটা রাক্ষসের চেহারা দিচ্ছিল। আর তাছাড়া ওর দিদা কিছু ছেঁড়া জামা কাপড় পরেছিল। জেমস বুঝতে পারে যে আজ হ্যালোউইন নাইট। ওহো, মনে হয় সারা রাত আজকে আপনার এই নাটক চলবে। শুধু আমারই না, তুমিও আমার সঙ্গে থাকবে। আর জেমস, আমার মনে হচ্ছে তুমি এই স্যুট বুট পরে বডি স্প্রে লাগিয়ে কোথাও যাচ্ছ। মনে আছে তো? আজকে কিন্তু ভূত পিশাচ ঘোরে। ওদের থেকে বাঁচার জন্য আমাদেরও ভূতের মতন সাজতে হবে। আমি ডেটে যাচ্ছি, আমার মুড খারাপ করো না প্লিজ। জেমস, তুমি আজকে কোথাও যাবে না। আমাদের আজকে ঘরেই থাকতে হবে, ঘরের বাইরে একদম নয়, বুঝেছো? আমি জানি যে আপনি আমার দিদা, কিন্তু সবসময় আমি আপনার কথা শুনবো তা নয়। আমি যাচ্ছি, আপনার যা বলার আছে, যা কিছু করার আছে, সেইটা আমার ফেরার পরে। এই বলে জেমস ঘরের বাইরে চলে যায়। দিদা চিন্তায় পড়ে যায়। জেমস বাইরে গিয়ে দেখে শহরের প্রত্যেকটা ঘর অদ্ভুত ভয়ঙ্করভাবে সাজানো ছিল। রাস্তায় কেউ ছিল না। মনে হয় আজকে ট্যাক্সিও পাবো না, হেঁটেই যেতে হবে।
জেমস নিজের গার্লফ্রেন্ডকে কল করে। সরি রিটা, আমি তোমাকে বলতেই ভুলে গেছি আজকে আমাদের এখানে হ্যালোউইন আছে। কোনো হোটেলই খোলা থাকবে না। আমি ভুলেই গেছিলাম যে তুমি ইন্ডিয়ান, হ্যালোউইনের ব্যাপারে তুমি জানো না। না না, আজকেই দেখা করছি। আরে পার্কে আমি বেরিয়ে গেছি। ঠিক আছে, এসে যেও। জেমস হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে বিকেল থেকে রাত্রি হয়ে যায়। নিঝুম শুনশান রাস্তায় ও একাই হেঁটে চলেছিল। আস্তে আস্তে অদ্ভুত সব আওয়াজ আসতে শুরু করে। হঠাৎ চারপাশে চেঁচামেচি হই হুল্লোড় খুব বেড়ে যায়। ওহো, নাটক করার আছে যদি বাইরে যাও না, ঘরে বসে বসে চেঁচাচ্ছ কেন? সেই সময় হঠাৎ জেমসের কারোর সাথে ধাক্কা লাগে। ও প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু কে যেন ওকে বাঁচিয়ে দেয়। কিন্তু জেমস যখন দেখে তখন ওর আশেপাশে কেউ ছিল না। এইটা আমার কি হয়েছিল? হ্যাঁ, মনে হয় মনের ভুল। হঠাৎ জেমস অনুভব করে ওর সামনে দিয়ে কেউ গিয়ে পিছনে দাঁড়ালো। পরিষ্কার জুতোর আওয়াজ শুনতে পেল সে। এইসব কি হচ্ছে আমার সঙ্গে? কাম ডাউন জেমস, এইটা মনের ভুল। জেমস তাড়াতাড়ি হাঁটছিল, কিন্তু বারবার কারোর না কারোর সাথে ওর ধাক্কা লাগছিল। কিন্তু যার সাথে ধাক্কা লাগছিল তাকে দেখতেই পাচ্ছিল না। এটাও মনের ভুল ভেবে আস্তে আস্তে এগিয়ে চলেছিল। এইভাবে হাঁটতে হাঁটতে ও পার্কে আসে। পার্কও খালি ছিল। পার্কের এক দোলনায় পিছন থেকে রিতাকে দেখে। ও লুকিয়ে রিতার পিছনে যায় আর ওকে জড়িয়ে ধরে। কিন্তু যেই রিতা পিছন ফেরে ও অবাক হয়ে যায়। রিতা আর কেউ নয়, এক ভয়ঙ্কর ডাইনি। প্রথমে তো জেমস ভয় পেয়ে যায়, তারপর রিতার উপরে খুব রাগ করে। রিটা, আমি বুঝছি যে তুমি ইন্ডিয়ান, তোমার এই হ্যালোউইন এইসব ভালো লাগতে পারে, কিন্তু আমার জন্য এইসব বেকার, ফালতু জিনিস। এইসব কাপড় খুলে ফেলে দাও। এই শুনে ডাইনি আরো জোরে হাসতে থাকে। রিটা, আমি রিটার রূপের ডাইনি। ওহো, কাম অন রিটা। তারপর হঠাৎ রিতা জেমসের গালে ঠাস করে থাপ্পড় লাগায়, আর জেমস উড়ে গিয়ে দোলনায় চড়ে বসে। দোলনাটা নিজে থেকেই দুলতে থাকে, আর ওর ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ চারিদিকটা আরো বিভৎস করে দেয়। জেমস কিছু বুঝে উঠবার আগেই রিতা দোলনায় গিয়ে জেমসের কোলে উঠে বসে। তারপর ওর দিকে মুখ করে ঠাস ঠাস করে মারতে থাকে। ডাইনির মুখ দিয়ে অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল। জেমস বমি করতে শুরু করে দেয় সেখানে। জেমসের বমি দিয়ে রক্ত বেরিয়ে আসছিল। এক এক করে পার্কে বিভিন্ন রকমের ভূত এসে জড়ো হয়, আর তারাও জেমসকে মনের সুখে বিরক্ত করছিল। এখন জেমসের অবস্থা সত্যিই খারাপ হয়েছিল। তখন হঠাৎ করে কোথা থেকে জেমসের দিদা সেই পার্কে আসে আর চেঁচিয়ে বলে, আরে ওকে ছেড়ে দাও, ও ভীষণ নোংরা। দেখো, আমি ওর থেকে সুন্দরী। নতুন নতুন জামা কাপড় পরে বডি স্প্রে লাগিয়ে ফিটফাট হয়ে এসেছি। তোমরা তো ভালো লোকেদের ঘেন্না করো, তাই আমাকে মারো। এই যে এদিকে আমার দিকে এসো। দিদা খুব সেজে এসেছিল, আর জেমসের থেকে অনেক সুন্দর লাগছিল দেখতে। সুন্দর দিদাকে দেখে ভূতেরা খুব রেগে যায়, আর জেমসকে ছেড়ে দিয়ে দিদার দিকে ছুটে যায়। জেমস, সকাল পর্যন্ত এখানেই থেকো, কোথাও যেও না। ভূত আসলে দম বন্ধ করে মাটিতেই পড়ে থেকো, ওরা যেন তোমাকে মৃত ভাবে, বুঝেছো? এই বলে দিদা তাড়াতাড়ি দৌড়ে পার্কের বাইরে চলে যায়। সব ভূতগুলো দিদার পিছনে পিছনে পার্কের বাইরে যায়। আহত জেমস পার্কেই জ্ঞান হারায়, আর সারা রাত্রি সেখানেই অজ্ঞান হয়ে পড়েছিল। আর দিদা সারা রাত্রি ভূতেদের নিয়ে শহরের এদিক ওদিক দৌড়চ্ছিল। সকাল হয়, জেমসের তখনও জ্ঞান ফেরেনি। হঠাৎ ওর মুখে কেউ জলের ছিটা দেয়, ওর জ্ঞান ফেরে। চোখ খুলে সামনে দিদাকে দেখে। দিদারও অনেক চোট লেগেছিল। দিদা ক্লান্ত হয়ে জেমসের পাশে বসে। যেই দিদা বসে অমনি জেমস জড়িয়ে ধরে আর হাউ হাউ করে কেঁদে ক্ষমা চাইতে থাকে। ভূতের পরিবার পার্ট 2। একটা মস্ত বড় শহর ছিল। শহরে ভিড় ঠিক ঠিক করত। গ্রামের থেকে হাজার হাজার লোক শহরে থাকতে আসত।
শহরের ছোট ছোট ঘরে নিজেদের পরিবার নিয়ে থাকতো, কারণ শহরে থাকার জায়গা খুব কম। শহরের বাইরে একটা প্রাচীন কেলার ধ্বংসাবশেষ ছিল, সেখানে একটা ভূত তার পরিবার নিয়ে থাকতো। মা ভূত, বাবা ভূত আর তাদের একটা ছোট্ট ছেলে। এই পরিবার মানুষকে মেরে তার মাংস খেয়ে দিন কাটাতো। মা ভূত আর বাবা ভূত সকাল সকাল শহরের দিকে মানুষের খোঁজে যেত, আর ছোট বাচ্চা ভূতটা ওই দুর্গের ধ্বংসাবশেষে মাকড়সার জাল নিয়ে খেলা করত। মা ভূত আর বাবা ভূত মিলে শহরের ওই ভিড়ের মধ্যে থেকে একটা দুটো লোক তুলে নিয়ে আসতো। তারপর তিনজনে মিলে সেই মাংস সারা দিন বসে খেত। বাবা মা, আমিও কালকে তোমাদের সঙ্গে শহরে যাব। এই ভগ্নাশেষে মাকড়সাদের সঙ্গে খেলে খেলে আমি বোর হয়ে গেছি। হ্যাঁ বাবা, অবশ্যই যাবি। তুমি পাগল হয়ে গেছো নাকি? শহরে এত ভিড় আছে, লোকেদের থাকার জন্য জায়গা নেই, আর এর সেইখানে আনন্দ করতে যাওয়ার আছে। কোনো দরকার নেই, তুমি এইখানেই খেলবে, আমরা মানুষ ধরে নিয়ে আসবো। এই শুনে বাচ্চা ভূতটার খুব রাগ হয়, আর ভূত মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরের দিন আবার ভূত বাবা মা মানুষের খোঁজে উঠতে উঠতে শহরের দিকে যেতে শুরু করে, আর বেচারা বাচ্চা ভূতটা মাকড়সা নিয়ে খেলছিল। তুমি এই ভগ্নাশেষে বসে বোর হও না? আমি তো খুব বোর হয়ে গেছি, আমি শহরে যেতে চাই। হঠাৎ বাচ্চাটা বড় বড় মেশিন আর বুলডোজারের আওয়াজ শুনতে পায়। ও যখন বাইরে উকি দিয়ে দেখে বড় বড় মেশিন ওই দুর্গটাকে ভাঙছিল। আসলে নির্মল নামের একজন বিল্ডার ওই ধ্বংসাবশেষ ভেঙে দিয়ে অনেক বড় বিল্ডিং করতে চাইছিল। ওই দুর্গের জমিটাও কিনে নিয়েছিল। নির্মল আর ওর বন্ধু দুজনে মিলে লেবারদের কাজ দেখছিল। শহরে প্রচুর ভিড়, লোকেদের কাছে থাকার জায়গা নেই। আমি এইখানে একটা সোসাইটি তৈরি করব, আস্তে আস্তে আরো বিল্ডিং বানাবো। নির্মল, পাগল হোস না, খুব ক্ষতির ব্যবসা করছিস তুই। এইটা একটা ভুতুড়ে ভগ্নাশেষ, তাই এত সস্তাতে পেলি। ভাব, লোকেরা যদি এইখানে আসতে ভয় পায় তাহলে তোর এখানে থাকবে কে? আমি ভূত প্রেত মানি না। ভূতেদের বাচ্চাটা সারা দিন ওই মেশিনের কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। রাতে যখন বাবা মা ফিরে আসে তখন সমস্ত ঘটনা সে জানায়। বাবা, অনেক বড় বড় মেশিন ছিল, কাজ দেখে খুব মজা আসলো। সেই বিল্ডারটা পাগল হয়ে গেছে, আমাদের ঘর ভাঙার ব্যাপারে ভাবছে। কালকে ওর শ্রমিকদেরকে খাবো। তারপর আর কি, পরের দিন যেই কাজ শুরু হয়েছে অমনি পুরো ভূত পরিবার সমস্ত লেবারদের উপরে ঝাঁপিয়ে পড়ে। এক এক করে সবাইকে ধরতে থাকে। কিছু তো পালিয়ে বাঁচে, যারা ধরা পড়েছিল তারা ভূতেদের খাদ্য বনেছে। নির্মল হতাশ হয়ে দেখছিল। আমি আগেই বলেছিলাম এইটা একটা প্রতারণা, আমি আর শ্রমিক পাঠাবো না এখানে। নির্মল নিজের অফিসে গভীর চিন্তায় ডুবেছিল। সেক্রেটারি এসে বলে, স্যার, কেউ আমাদের প্রজেক্টে ফ্ল্যাট বুক করতে চাইছে না, আমাদের তো অনেক লস হয়ে যাবে স্যার। না লিলি, আমি প্রজেক্টটা যেরম হোক করেও শেষ করব। পরের দিন নির্মল ওই ভুতুরে বাড়িতে গিয়ে ভূতেদের সাথে দেখা করে। এখন কেন এসেছিস? ক্ষমা চাইতে? না, ব্যবসা করতে। কি ব্যবসা? দেখো, আমি জানি যে তোমরা মানুষকে পেট ভরো, আর তার জন্য তোমরা শহরে যাও আর বাচ্চাটাকে একলা এখানে ছেড়ে দাও। ভাবো, যদি মানুষ নিজে হেঁটে তোমাদের কাছে এসে যায় তো কেমন হবে? এইটা কি করে সম্ভব? দেখো, আমি এখানে বিল্ডিং বানাতে চলেছি, লক্ষ লক্ষ লোক এখানে থাকতে আসবে। আমি তোমাদেরকে এখানে একটা ফ্ল্যাটও দিয়ে দেব। পরিবারের সঙ্গে শান্তিতে থেকো, আর সোসাইটির লোকেদেরকে তুমি খেয়ে ফেলো। আমরা প্রস্তুত, বলো তুমি কি চাও? দেখো, কাজ যেমন চলছে চলতে দাও। সোসাইটি তৈরি হওয়া অবধি তোমরা জঙ্গলে চলে যাও, তারপরে তোমরা ফিরে এসো। এই শুনে ভূতের পরিবার জঙ্গলের দিকে চলে যায়। নির্মলের প্রজেক্ট শুরু হয়। দেখতে দেখতে ভূতেদের জায়গায় একটা ঝকঝকে সোসাইটি তৈরি হয়। নির্মলের অনেক দিনের স্বপ্ন পূরণ হয়। যেই ভূতেরা এই খবর জানতে পারে সব পরিবারে সেখানে হাজির হয়। নির্মল, সোসাইটি তো পুরো খালি, তুমি তো বলেছিলে লোকেরা আসবে। মানুষ ভাই, ভূত নয়। প্যাকিং ট্যাকিং করতে সময় লেগে যায়, তুমি চিন্তা করো না। তোমার ফ্ল্যাট তৈরি আছে,
আর তোমার ফ্ল্যাটের মধ্যে কিছু শ্রমিকদেরকে বেঁধে রেখেছি, চলো ওদেরকে খেয়ে নাও। নির্মল ভূতের পরিবারকে নিয়ে একটা ফ্ল্যাটের সামনে আসে আর দরজা খুলে দিয়ে বলে, এসো ভেতরে, এনজয়। যেই ভূতের পরিবার ফ্ল্যাটের ভেতরে ঢোকে, নির্মল বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। ভূতেরা ভেতরে ঢুকে দেখে সেখানে অনেক তান্ত্রিক হোমযজ্ঞ করছিল। ভূতেদের দেখা মাত্র যজ্ঞকুণ্ডে তারা বিভিন্ন জিনিস আহুতি দিতে থাকে। দেখতে দেখতে ভূতেরা জ্বলতে শুরু করে। বাবা, বাঁচাও! প্রতারণা করেছে, প্রতারণা করেছে। নির্মলের বাচ্চা প্রতারণা করেছে। তান্ত্রিকেরা ভূতেদের চারদিক দিয়ে ঘিরে ফেলে আর যজ্ঞকুণ্ডে মন্ত্র আর আহুতি দিতে থাকে। তারপর ভূতেদের পরিবার আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যায়।